চেন্নাইয়ের কর্মীদের ডিএ তামিলনাড়ুর নয়, কেন্দ্রের সাথেই সম্পর্কিত। এই তথ্যই কি পারে খেলা ঘুরিয়ে দিতে? ডিএ মামলায় আজ সুপ্রিম কোর্টের মেগা শুনানি রয়েছে। তার আগে এই মুহূর্তে যে রিপোর্ট হাতে আসলো তাতে কি কি জানা গেল? আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। ঠিক দুপুর 2টোয় এই শুনানি শুরু হওয়ার কথা। গতকালের যে প্রকাশিত রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই শুনানির আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের হাতে পৌঁছেছে। সেটা কি না, 3টি আদালত অবমাননার মামলা এই হয়েছে, আপনারা জানেন। তো এই শুনানিতে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যদিও একটা মামলা এখনও তালিকাভুক্ত হয়নি, সেটা 14 তারিখে তালিকাভুক্ত হতে পারে বলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে। ইউনিটি ফোরামের যে আবেদন, মার্চ 2025-এ ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তার শুনানির জন্য অন্তর্ভুক্ত হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন, সেটাও কিন্তু বাস্তবায়নের জন্য আবেদন করা হয়েছিল, সেটিও এই তালিকায় রয়েছে। রাজ্য সরকারের আবেদন, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন পরিবর্তনের আবেদন জমা দেওয়া হয়েছে। আর 2রা আগস্ট ইউনিটি ফোরামের পক্ষ থেকে লিখিত সাবমিশন এবং 7ই আগস্ট সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে উপযুক্ত আদেশের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। এছাড়াও 7ই আগস্ট ইউনিটি ফোরামের আর্গুমেন্টের নোট এবং 8ই আগস্ট অতিরিক্ত কিছু নথিও জমা দেওয়া হয়েছে। তো এই মামলায় প্রতিটি পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরার জন্য প্রস্তুত। আইনজীবী প্রবীরবাবু কি বলেছেন আমি গতদিনের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, যে তিনি বলেছেন যে এই মামলার শুনানি আজ শেষ হয়ে যেতে পারে অথবা আরও একদিন চলতে পারে। কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে চলা এই মামলা এত সহজেই শেষ হওয়া নয়, আরও অনেক কিছু বাকি রয়েছে, অনেক শুনানি হবে। আর একটা দিক থেকে দেখলে যেহেতু এটা একটা রায় দান করা মামলা, একবার রায় হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেটা দেখলে কিন্তু আর বেশি দিন এই শুনানি হওয়ার কথা নয়। কিন্তু একই সঙ্গে আর একটা জিনিসও দেখার রয়েছে, যে কর্মচারী সংগঠনের আইনজীবীরা যে তথ্য তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্টে, যে ডিএ সমানভাবে দেওয়া হচ্ছে না, যে আমাদের রাজ্যের কর্মচারীদেরই বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন তাদের ডিএ আলাদা হচ্ছে। তো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে চেন্নাইয়ের কর্মীদের ডিএ তামিলনাড়ুর যে রেট আছে সেই রেটে নয়, কেন্দ্রীয় হারেই সম্পর্কিত, এমনটাই কিন্তু তথ্য আজকে কিন্তু এই সুপ্রিম কোর্টে এই নিয়েই খেলাটা ঘুরতে পারে। কি হতে পারে এখন তো সেটা তো হবে, কিন্তু এই যে মেন বিষয় যেটা রয়েছে, যে এই ডিএ তামিলনাড়ু প্রসঙ্গ এবং মহার্ঘ ভাতা প্রদানের ভিত্তি আর কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এআইসিপিআইয়ের যে নিয়ম 536, আমি কিন্তু একটা ভিডিওতে তার হিসাব করেও দেখিয়েছিলাম যে কীরকম হওয়া উচিত, কোন সময় কি ডিএ, সব রোপাতে পরিষ্কারভাবে কিন্তু জানানো রয়েছে। 2016 সালে 7ম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ 2% থেকে শুরু হয়। আর সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই এর উপর ভিত্তি করে ডিএ বাড়তে থাকে। ডিএ বৃদ্ধির হার প্রথমে 7% থেকে বেড়ে ডিএ হয় 132%, তারপর বেড়ে হয় 136%, তারপর হয় 139%, আর 2018 সাল নাগাদ ডিএ 142%-এ পৌঁছায়। এই সমস্ত বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আমাদের রাজ্যের যে সমস্ত কর্মচারী এই সব জায়গায় কাজ করেন তারাও কিন্তু এই একই হারে ডিএ পেয়েছেন। তো 1994 সালে 10ই নভেম্বর একটি অর্ডারের কথা উল্লেখ করে মলয় মুখোপাধ্যায় বলেছেন, বামফ্রন্ট সরকারের আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যারা বাইরে কাজ করবে আমাদের রাজ্যের বাইরে, তাদের ডিএ সরাসরি কেন্দ্রীয় হারেই তারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো এটা কিন্তু 1994 সালের একটা অর্ডারে আছে। তো এই অর্ডারে বলা হয়েছিল নয়াদিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ, এইচআরএ এবং সিটি কন্টেনশনে যে সমস্ত অ্যালাউন্স পাবেন সমস্ত কিছু পাবে। পরবর্তীকালে এই সুবিধা চেন্নাইতে কর্মরত কর্মচারীদের জন্য চালু হয়। তাহলে এর অর্থ হলো সেই সময় থেকেই তামিলনাড়ুতে কর্মরত রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন সারা ভারতের যে ভোক্তা মূল্য সূচক অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে আসছেন। বর্তমানে তামিলনাড়ু সরকারেরও 55% ডিএ দেয়, যা এআইসিপিআইয়ের উপর ভিত্তি করেই নির্ধারিত। মলয় মুখোপাধ্যায়ের মতে রাজ্য সরকারের ডিএ প্রদান না করার কোনো যুক্তি নেই। তার কথায় ডিএ সরকারকেই দিতেই হবে।
আর কনফেডারেশনের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে, যা প্রমাণ করে তামিলনাড়ুতে কর্মরত কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পেয়ে থাকেন। তাই রাজ্য সরকারের যুক্তি আদালতে টিকবে না। দিল্লি এবং চেন্নাইয়ের কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা যেহেতু কেন্দ্রীয় হারে ডিএ পান, তাই পশ্চিমবঙ্গ সরকারকেও কিন্তু রাজ্যের কর্মীদের জন্য সেই পথেই হাঁটতে হবে। যদিও বাকি রেখে দিয়েছে, সেটাই দিচ্ছে না, তা ওই পথে আর কখন হাঁটবে। এই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার লড়াই কিন্তু আরও শক্তিশালী করবে বলেই মনে হচ্ছে। এই বিষয়টার পাশাপাশি এখন আরও একটি বিষয় এখানে রয়েছে। আপনারা জানেন বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রমণিয়াম রয়েছে কিন্তু এই সরকারি কর্মচারীদের পক্ষে। তো তাদের পক্ষের আইনজীবী, বিশিষ্ট আইনজীবী গোপালবাবু, তিনি কিন্তু কিছু যুগান্তকারী যুক্তি আদালতে তুলে ইতিমধ্যেই ধরেছেন যে ডিএ গণনার জন্য কেন্দ্রীয় যে হার অর্থাৎ এআইসিপিআই হলো মূল মানদণ্ড। রাজ্য সরকার নিজেই রোপা 2009-এর এই সূচকের উল্লেখ করেছেন। তাই কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ প্রদান করে, রাজ্যকেও সেই হারে ডিএ প্রদান করতে হবে, অর্থাৎ সেই কথা মেনে চলতে হবে। এই যুক্তি শুধু বকেয়া ডিএ নয়, ভবিষ্যৎ ডিএ গণনার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি জোর দিয়েছেন যে কর্মচারীদের ন্যায্য বেতন পাওয়া একটি অধিকার। এই যুক্তি আদালতে কর্মচারীদের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাহলে একদিকে কপিল সিব্বল আর একদিকে গোপাল সুব্রমণিয়াম, দুই তাবর আইনজীবীর লড়াই চলছে এখন এই মুহূর্তে। এবার আজ শুনানি ঠিক দুপুর 2টোর সময় শুরু হবে। লাইভ শুনানির কিছুটা পার্ট আমি তো আমার চ্যানেলে দিয়েই থাকি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইভ শুনানির কিছুটা পার্ট এখানে দেখা যায়। আইনগত সমস্যার জন্য পুরোটা দেখা যায় না, তো অল্প কিছুটা পার্ট আমি দেখানোর চেষ্টা করি, এবং যখন শুনানি শেষ হয়ে যায় তারপরে তার বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকেই আসে। ধন্যবাদ।